প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখানে উপস্থিত আছো প্রত্যেকেই কৃষির সাথে সংশ্লিষ্ট। কৃষি আজকে তোমাদের প্রথম ক্লাস, কৃষি প্রথম পত্র। প্রথমেই কৃষি প্রথম পত্র আমরা নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু জেনে নিই, কীভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউশন করা হয়। কৃষি নাম্বার ডিস্ট্রিবিউশনে দেখো, আমি এখানে লিখছি যে সক্রিয়তে 50 নম্বর, সক্রিয়তে 50 নম্বর, ব্যবহারিকে 50 নম্বর। তাহলে আমরা ক্লিয়ার হইলাম কত নম্বর? 75 নম্বর। তার মধ্যে কিছু থাকবে, আরেকটা বিষয় বাকি আছে, সেটা হলো এমসিকিউ। তাহলে দেখা যাবে যে 25 নম্বরের জন্য সময় 25 মিনিট, 50 নম্বরের জন্য লিখিত 50 নম্বরের জন্য সময় 2 ঘন্টা 35 মিনিট। আর বাকি রইল ব্যবহারিকের জন্য সময় 2 ঘন্টা, প্রতিটা পেপারের জন্য 2 ঘন্টা। তাই এবার আমরা ডিস্ট্রিবিউশনটা একটু জানলাম। যে কৃষি জানতে হবে। কৃষি কি? কৃষি সংজ্ঞাটা কি দেওয়া যায়? কি মাটি জন্মায়, সবই তো কৃষি নাকি? সবই কি কৃষি? কৃষি একটা সংজ্ঞা দিতে পারি যে মাটির উপরে জৈবিক যা কিছু জন্মায় তা হলো কৃষি। এই সংজ্ঞা কৃষিকে পরিপূর্ণ করে না। কেন করে না? কৃষির ইংরেজি অর্থ যদিও আমরা কৃষি শিক্ষা, এগ্রিকালচার স্টাডিজ, এবং তোমাদের যে বইটা, সেই বইটা হলো একটা ফান্ডামেন্টাল বই বা মৌলিক বই। যতটুকু আমাদের না জানলেই না ততটুকু আমাদের এই বইটাতে লিখিত আছে। দেখো, কৃষি শব্দটা আসছে গ্রিক, সেই শব্দটা হলো এগ্রিকালচারাল। এগ্রিকালচারাল কে বলে? কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা, প্রথমে আমরা বললাম কৃষি কি, এরপরে আমরা বললাম কৃষি শিক্ষা। আচ্ছা, এবং প্রথম অধ্যায়ে যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটির নাম বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি, বাংলাদেশ। আমরা জানি না বাংলাদেশের আয়তন কিভাবে, কেন জানি না? আমরা ওই জানতাম 55,000 বর্গ মাইল, কিন্তু মাইল কি এখন আছে? মাইল নেই। তাহলে আমরা বলি যে বাংলাদেশের আয়তন পরিবর্তিত কিন্তু হয়েছে, আয়তন বেড়েছে, সমুদ্র উপকূলের সীমানা বেড়েছে। যাই হোক, আমরা যদি জমি নিয়ে চিন্তা করি, তাহলে বাংলাদেশের টোটাল জমির পরিমাণ হইল 14.86 মিলিয়ন হেক্টর। 14.86 মিলিয়ন হেক্টর আমাদের মনে রাখতেই হবে, কনস্ট্যান্ট। টোটাল জমি পানির আয়তন জমি কত? 14.86 মিলিয়ন হেক্টর। এরপর যদি আসি, আমরা কি সমস্ত জমিতে চাষ করি? আমরা চাষ করি না। তাহলে আমরা কতটুকু পরিমাণ হেক্টর? কি মিলিয়ন কি বুঝি? মিলিয়ন 10 লক্ষে 1 মিলিয়ন। হেক্টর বুঝি হেক্টর। কিভাবে হেক্টর? 100% 1 একর। আর 2.47 একর সমান 1 হেক্টর। আমরা অনেকেই বুঝি, হেক্টর বুঝি নাকি? বুঝতে হবে। এখন দেখো যে আমাদের দেশের আপাত দৃষ্টিতে যদি আমরা তাকাই, বাংলাদেশ প্রোডাক্ট, সেই পার্সেন্টেজ যদি দেখি, তাহলে দেখো 100%-এর মধ্যে 16.07 অনেক পার্সেন্ট সেই জিডিপি পার্সেন্ট কৃষি থেকে আসে। এই উৎপাদনটা কৃষি থেকে আসে। কেমন? একটু আমরা আপাত দৃষ্টিতে ছকটা দেখলাম। কি দেখলাম? জমি পরিমাণ দেখলাম। আর কি দেখলাম? সম্পূর্ণ শুধুই কৃষি সম্পূর্ণ না, আমরা উৎপাদনের বাইরেও আমরা
দেশের বাইরে কৃষি বা কৃষিজ পণ্য দেশের বাইরে আমরা পাঠাতে পারি। কি পাঠাতে পারি? কি আছে আমাদের? পেঁয়াজের মূল্যস্ফীতি। কেন পেঁয়াজ বাংলাদেশে হয় না? হয়। আমাদের উৎপাদনের অনীহা, উৎপাদন অনীহার জন্যই আজকে পেঁয়াজ কি বর্তমানে বাংলাদেশে হাহাকার নাকি? হ্যাঁ, একটি বাড়িতে 0.5% জায়গায়, অর্ধেক শতাংশ জায়গায় যদি আমরা পেঁয়াজ উৎপাদন করি, ওই পরিবারের চাহিদা 1 বছরের জন্য পূর্ণ হবে। কিন্তু কি কারো বাড়িতে আছে 0.5% জমিতে পেঁয়াজ উৎপাদন করি, আজকে বাংলাদেশে পেঁয়াজের সেই হাহাকার হইত না। সরকার কি বিমান যুগে নাকি পেঁয়াজ বিদেশ থেকে আনতে হইতো না, অনেক অর্থ দেশের বাইরে চলে যেত, কিন্তু এখন যাচ্ছে। ভবিষ্যতে কি আমরা কি করবো? এই সাধারণ একটা উৎপাদন পেঁয়াজ, এর জন্য কি আমরা বিদেশে হাত করবো? প্রশ্নের উপরে আমরা হাত পাতব না। আমাদের অর্থটা দেশের বাইরে যাইতে দিব। তাহলে দেখা যায় কি এরকম কিছু পণ্য আছে, হ্যাঁ, যেগুলো গুরুত্ব, হ্যাঁ, বর্তমানে কি বেশি বেশি পরিমাণে বৃদ্ধি পাইল গুরুত্ব, এবং এই গুরুত্বের দিকে আগামী দিন আমরা খেয়াল রাখবো যাতে এমনটা কম না। তাহলে বাংলাদেশের কৃষিতে প্রধান ফসল কি? পাট না ধান? প্রধান ফসল বাংলাদেশের প্রধান ফসল হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ধান। ধান বাংলাদেশের প্রধান ফসল। তারপরে যদি বলি সংশ্লিষ্ট পাট, বিভিন্নভাবে আমরা চিন্তা করবো, শুধু খাদ্য হিসেবে চিন্তা করবো না, বিভিন্নভাবে চিন্তা করবো। একটু আমি এগুলা সেগুলা উদাহরণ দিচ্ছি বা ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হলো মৌলিক চাহিদা, কৃষির মৌলিক চাহিদা। কৃষি আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে কৃষি যেগুলা পড়ে সেগুলা কি কি পড়ে? প্রথমেই যদি আমরা দেখি যে খাদ্য, কি খাদ্য যদি আমরা না খাই তাহলে কি আমরা চলতে পারবো? বাঁচতে পারবো? পারবো। এক মনীষী বলেছিলেন যে কোনো একটি ব্যক্তিকে যদি 24 ঘন্টা খাবার দেওয়া না হয় তাহলে সে কি করে? সে কান্নাকাটি শুরু করবে, খাদ্যের জন্য সে কান্নাকাটি শুরু করবে। তারপরে যদি তাকে 48 ঘন্টা খাবার দেওয়া না হয়, তাহলে সে খাবারের জন্য চুরি করতে দ্বিধাবোধ করবে না বা ডাকাতি করতে দ্বিধাবোধ করবে না। যদি তাকে 72 ঘন্টা খাবার দেওয়া না হয় তাহলে সে কি করবে? সে জীবন যুদ্ধে লড়বে, খাবার কেড়ে নিবে। অর্থাৎ খাদ্য চাই। কেন? খাদ্য কি দরকার? খাদ্য কি জন্য আমাদের এত প্রয়োজন? দেহের শক্তি উৎপাদনের জন্য। আমরা যে কথা বলি, চলাফেরা করি, এই সমস্ত শক্তি কোথা থেকে আসবে? খাদ্য থেকে আসবে। দেহের ক্ষয়পূরণ, দেহের বৃদ্ধি সাধন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এমন গুরুত্বপূর্ণ অংশ খাদ্য থেকে আসে। এরপরে কথা যদি বলি বস্ত্র, কোথা থেকে বস্ত্র আসে? হ্যাঁ, তুলা জাতীয় উদ্ভিদ বা বিভিন্ন পশুর লোম, হ্যাঁ, পাট, হ্যাঁ, এরকম উদ্ভিদ থেকে আমরা বস্ত্র উৎপাদন করে থাকি। কি রেশম পোকা, রেশম নিঃসৃত রস, যে লালা নিঃসৃত রস, সেখান থেকে যে গুটি উৎপন্ন হয় সেই গুটির রেশমি কাপড়, অত্যন্ত উজ্জ্বল সেই কাপড়, রেশমি কাপড় এবং মূল্যবান কাপড় এবং খুব শোভাবর্ধনকারী কাপড় সেই রেশমি কাপড়। তাহলে কি বস্ত্রের জন্য আমরা সরাসরি আমরা কৃষির সাথে জড়িত বা কৃষির উপরে নির্ভরশীল। এইবার আসি বাসস্থান। আমরা বাসস্থান যেমনই করি না কেন, কি বাসস্থান? সনবন দিয়ে করবো বাসস্থান, অর্ধ বিল্ডিং করব, সকল ক্ষেত্রেই কিন্তু কি গাছপালার প্রয়োজন, খাটের প্রয়োজন, বাঁশ বেতের প্রয়োজন, শ্রমের প্রয়োজন, তাই না? বাসস্থান। তারপরে যদি আমরা এখন আসি যে চিকিৎসা, আমরা জানি চিকিৎসাকে যদি কয়েকটা ভাগে ভাগ করা হয়, এলোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা। সকল চিকিৎসার মূলে
সকল চিকিৎসার মূলে কি উদ্ভিদের রস বা উদ্ভিদের নির্যাস দিয়ে তৈরি ঔষধ। সেই ঔষধ দিয়ে আমরা চিকিৎসা করি বা চিকিৎসা নেই এবং আমরা রোগমুক্ত হই। এবং শিক্ষার উপকরণ, শিক্ষার প্রধান উপকরণ কি? শিক্ষার প্রধান উপকরণ হলো কাগজ, পেন্সিল। হ্যাঁ, পাশাপাশি যদি বলি চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমিরা, সমস্ত কিছুই কিন্তু এগুলা উদ্ভিদ থেকে তৈরি হয়। তাহলে শিক্ষা প্রধান যে সমস্ত উপকরণ, সেই সমস্ত উপকরণ কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে, অর্থাৎ কৃষি থেকে আসে। মৌলিক চাহিদা পূরণ করার জন্য এগুলো আসে। এবার আসি আসবাবপত্র। শৌখিন আসবাবপত্র দিকে যখনই তাকাই, পরিবেশ বান্ধব আসবাবপত্র যখনই তাকাই, তখনই দেখি যে সেগুলা কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, শৌখিন জিনিস করতে গেলে, পরিবেশ বান্ধব জিনিস করতে গেলে তখন এই স্টিল দিয়ে করা যাবে না, প্লাস্টিক দিয়ে করা যাবে না, কাঠ দিয়ে করতে হবে। কাঠ কৃষিজ উৎপাদন, তাই নয় কি? হ্যাঁ, মৌলিক চাহিদার মধ্যে অপর একটি চাহিদার কথা যদি বলি, সেটা হলো জ্বালানি। আমরা সাধারণত কি জ্বালানি ব্যবহার করি? কি গ্যাস ব্যবহার করি? তিতাস গ্যাস ব্যবহার করি। তিতাস গ্যাসকে আমরা সবাই ব্যবহার করি? আমরা কি 50% তিতাস গ্যাস ব্যবহার করি? নো। তাহলে আমরা কি ব্যবহার করি? উদ্ভিদের যে অংশটুকু কম মূল্যবান, হ্যাঁ, যা আমরা অনেক সময় উদ্ভিদের বজ্র হিসেবে ব্যবহার করি। গাছের পাতা, শুকনো পাতা হতে পারে, বাঁশের ডালপালা হতে পারে, সেগুলো যে ব্যবহার করি, সেগুলো আমরা ফায়ারউড বা জ্বালানি হিসেবে ব্যবহার করি। বা কিছু কিছু গাছ আছে, যে সমস্ত গাছ অপারেটিভলি কম মূল্যবান, সেই সমস্ত গাছ আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তাহলে কি বললাম? মৌলিক চাহিদা, কৃষি মৌলিক চাহিদা নিয়ে আমরা কিছু কথা বললাম। দেখলাম যে কৃষির মৌলিক চাহিদার মধ্যে যে কৃষি যে সমস্ত উপকরণগুলো প্রদান করবে তা অতীব গুরুত্বপূর্ণ। এখন আসি কর্মসংস্থান। এটা আবার কেমন? কৃষি কর্মসংস্থান কিভাবে দিবে? হ্যাঁ, কৃষি কর্মসংস্থান দিবে। আমরা যদি বড় বড় শহরের দিকে তাকাই, গার্মেন্টস ফ্যাক্টরি, সেইগুলাতে কি হাজার হাজার ছেলে মেয়ে কাজ করছে, কর্মসংস্থান। সেই কর্মসংস্থান কি? সেটা কি কৃষি অন্তর্ভুক্ত? গার্মেন্টসে কি উৎপাদন হচ্ছে? গার্মেন্টসে কি উৎপাদন হচ্ছে? হ্যাঁ, জামা কাপড় পোশাক উৎপাদন হচ্ছে, কিন্তু সেগুলা র ম্যাটেরিয়ালস কি? সেগুলো র ম্যাটেরিয়ালস কৃষি, নাকি? কৃষি। যদি দেখি আমরা যদি একটু অন্য দিকে তাকাই, যে দেখা গেছে আজ থেকে 20 বছর আগে গ্রামে যে অভাব ছিল, যে বেকারত্ব ছিল, ছেলে মেয়ে, অশিক্ষিত ছেলে মেয়ে বা কম শিক্ষিত ছেলে মেয়ে, সেই বেকারত্ব কিন্তু কি সিংহভাগ গার্মেন্টস ফ্যাক্টরি কি কর্মসংস্থানের সৃষ্টি করেছে বেকার সমস্যার সমাধান। পাশাপাশি দেখা যায় যে কৃষিতে ব্যক্তিগত উদ্যোগে অনেক কর্মসংস্থান হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? সেখানে বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থা, তারাও কখনো কখনো ইনভলভ হয়ে কর্মসংস্থানের সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে? হতে পারে নার্সারি স্থাপন, হতে পারে কি ফিশারি স্থাপন, হতে পারে যৌথ খামার স্থাপন বা ইন্টিগ্রেটেড কিছু কালচার, এমনটা হতে পারে। হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রেও কৃষি অবদান রাখতে পারে। যেমন রাখতে পারে পৃথিবীর কিছু কিছু দেশ, কিছু গরিব দেশকে কি মুনাফার বিনিময়ে নয়, হ্যাঁ, সেখানে কিন্তু বেকার সমস্যা অবদানের ক্ষেত্রে আর কি করতে পারে? মেয়েরাও ভূমিকা পালন করতে পারে। বাড়ির পাশে একটি মজা পুকুর, সেই মজা পুকুরটি যদি পরিষ্কার করে দেওয়া হয়, সেখানে রেণু চাষ করা যেতে পারে।
সেখানে হাঁস রেয়ারিং করা যেতে পারে, বা কয়েকটি মোরগ দিয়েও কবুতর দিয়েও সেখানে কর্মসংস্থান করা যেতে পারে। এখন যদি পরবর্তীতে এখানে লিখলাম যে কৃষি শিল্প ও বাণিজ্য, কৃষি শিল্প ও বাণিজ্য একটি উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি যে যখন গ্রামে একটি পোল্ট্রি ফার্ম হলো, স্বল্প কিছু সংখ্যক পোল্ট্রি নিয়ে একটি ফার্ম হলো। কি ফার্ম হলো? লেয়ারিং ফার্ম। লেয়ারিং ফার্ম মানে কি? লেয়ারিং ফার্ম হলো সেখানে ডিম উৎপাদন করা। ছোট্ট একটি খামার, সেই ছোট্ট খামারে দেখা গেল যে ডিম উৎপাদন 50টি ডিম উৎপাদন হয় অ্যাপ্রক্সিমেটলি। সেই রকম যদি 50টি ফার্ম গ্রামে থাকে, তাহলে 50 পূরণ 50, 2500 ডিম। 2500 ডিম যখন উৎপাদন হলো, তখন উক্ত এলাকায় বা সেই এলাকায় সেটার ভোক্তা নাও পাওয়া যেতে পারে। তো ভোক্তা যদি পাওয়া না যায়, তাহলে স্বাভাবিকভাবে সেটা একটু দূরে কি শহর অঞ্চলে সেটা সরবরাহ করতে হবে। তো শহর অঞ্চলে যদি সরবরাহ সেটা করা হয়, তাহলে সেটা প্রত্যেক মূল্য পাওয়া যাবে, এবং পাশাপাশি আরেক শ্রেণীর লোক যারা পরিবহনের সাথে জড়িত, তারাও সেখানে লাভবান হবে। এবং এখন যদি বলি যে শিল্প কিভাবে সৃষ্টি হবে, শিল্প বাংলাদেশের চিনি শিল্প, বাংলাদেশের চিনি শিল্প ধ্বংসের পথে। কেন ধ্বংসের পথে? হ্যাঁ, অসাধু এক শ্রেণীর লোক সেই শিল্পটাকে অনেকটা ধ্বংস করে দিয়েছে সেই লোকেরা। এখন চিনি শিল্পের জন্য ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, কিন্তু চিনি উৎপাদন করতে গেলে কি প্রয়োজন? আখ প্রয়োজন, সুগার কেন প্রয়োজন। কিন্তু এখন সেই সুগার কেনে উৎপাদন সেই পরিমাণে হচ্ছে না, বাংলাদেশে সেই পরিমাণে হচ্ছে না। কেন হচ্ছে না? উৎপাদন ব্যয় বেশি, আয় কম। এবং সেটাকে পুষিয়ে নিতে হবে, আমাদের সেটাকে পুষিয়ে নিতে হবে। উৎপাদনের পরিমাণ বাড়াইতে হবে, উৎপাদন ব্যয় কমাতে হবে, আর পাশাপাশি কি করতে হবে? ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে, যাতে সেই সুগার কেনটা ব্যবহৃত হয় এবং সেটা চিনিতে রূপান্তরিত হয়। চিনিতে রূপান্তরিত হইল উৎপাদন। তারপরে এর মধ্যে একটি উপজাত থাকতে পারে। কি থাকতে পারে? আখের ছোকরা। সেই ছোকরাটা আমাদের কাজে লাগে। সেই ছোকরা দিয়েও বিভিন্ন উপকরণ, তুষক, জাজির, এমন ধরনের কাজে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রতিটা অংশ, কৃষির প্রতিটা অংশ যেন কি অব্যবহৃত না থাকে, ব্যবহৃত থাকে, এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। এখন আসি বৈদেশিক মুদ্রা অর্জন। বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের উৎপাদিত পণ্য বা উৎপাদিত দ্রব্য কত পার্সেন্ট আমরা বিদেশে পাঠাই কৃষি থেকে? হ্যাঁ, দেখা যাচ্ছে 5.44%। কি পাঠাই? বাংলাদেশ থেকে কৃষিজ দ্রব্য কি দেশের বাইরে যায়? প্রথমত আমরা বলতে পারি কি চামড়া শিল্প, চামড়া দেশের বাইরে যায়, সেখান থেকে একটা অংশ আসে, উৎপাদনের অংশ আসে। আর কি বাংলাদেশ থেকে মৎস্য বাইরে যায়, রূপচাঁদা, ইলিশ, তারপর আর কি যেতে পারে? যেতে পারে কচ্ছপ জাতীয় বা টর্টয়েস, এগুলো দেশের বাইরে যেতে পারে। এবং দেখা যায় যে প্রতি বছর 980 মিলিয়ন ইউএস ডলার, 980 মিলিয়ন ইউএস ডলার দেশের বাইরে থেকে আমাদের দেশে আসে কৃষিজ দ্রব্য দেশের বাইরে যাওয়ার মাধ্যমে। এই পরিমাণটা আমাদের দেশে আসে। অবশেষে আপনাকে কথা বলি, সেটা হচ্ছে একজন মনীষী বলেছিলেন, একজন কি মনীষী? একজন ইকোনমিক রসু বলেছিলেন যে কৃষি থেকে উৎপাদিত অর্থ অন্যান্য খাতের উপার্জনে, উন্নয়নে প্রত্যক্ষ শক্তি যোগাতে পারে। অন্যান্য দ্রব্য উৎপাদনে প্রত্যক্ষ শক্তি যোগাতে পারে। কোন মনীষী বলেছিলেন? মনীষী অর্থনীতিবিদ রসু বলেছিলেন।
এবং আমরা যেভাবেই চিন্তা করি না কেন, এই প্রযুক্তির যুগে আমরা যতভাবে চিন্তা করি সর্বক্ষেত্রেই আমাদের কৃষিকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, কৃষিকে যদি রক্ষা করা যায় তাহলে দেশ রক্ষা হবে, সমাজ রক্ষা হবে, জাতি রক্ষা হবে। আজকে আর বিশেষ আলোচনা নয়, পরবর্তী সময়ে আমি এই কৃষি আরো একটি কথা বলবো। তবে একটু কথা বলে রাখি যে আমাদের বাংলাদেশের পরিসীমা 4,427 কিলোমিটার পরিসীমা বাংলাদেশের সীমা। এর সাথে কিছু সীমানা ইনক্লুড হয়েছিল, সেই সীমানাটুকু হলো 711 কিলোমিটার। তাই আজকে আর বিশেষ নয়, আজকে আমরা কৃষি সম্পর্কে এতটুকু আলোচনা করলাম। তোমরা বাসায় পড়বে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সংরক্ষিতভাবে থাকবে।